আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে জয়ন্তী নামে একটা গ্রাম থেকে, যা ডুয়ার্সে অবস্থিত। জয়ন্তী হলো বক্সা টাইগার রিজার্ভের একটি অংশবিশেষ বা একটি ছোট্ট গ্রামও বলতে পারেন। এই জয়ন্তীতে থেকে আমরা বক্সা টাইগার রিজার্ভে সাফারি করেছিলাম, তারই এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা বিভিন্ন প্রজাতির সাপ, অনেক ধরনের পাখি, হাতি এবং ইন্ডিয়ান গৌড় দেখেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যতটুকুনি আমরা ফুটেজ নিতে পেরেছি। এছাড়া একটি চিতাবাঘও দেখতে পেয়েছিলাম। আমাদের গাইড দাদা বললো একটু আগে নাকি এখানে হাতি জল খেয়ে গেছে, গাছে নাকি বাঘে আঁচড় মেরে এরকম দেখুন দাগ করে দিয়েছে। জয়ন্তী পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রাজা ভাতখাওয়া, তবে নিয়ারেস্ট রেলওয়ে জাংশন হলো আলিপুরদুয়ার জাংশন। এছাড়া আপনারা নিউ আলিপুরদুয়ার স্টেশনে নেমেও জয়ন্তী পৌঁছতে পারেন। কলকাতা থেকে রাজা ভাতখাওয়া স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য কোনো ডিরেক্ট ট্রেন নেই, সেক্ষেত্রে আপনাদেরকে শিলিগুড়ি নেবে, শিলিগুড়ি থেকে ইন্টারসিটি ধরতে হবে। তবে নিউ আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত কলকাতা থেকে ডিরেক্ট ট্রেন রয়েছে। ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। 3টে স্টেশন থেকেই জয়ন্তী পৌঁছানোর জন্য অটো বা গাড়ি রিজার্ভ করতে হবে। শেয়ারে যাওয়ার সেরকম কোনো অপশান নেই। গাড়ি রিজার্ভ করার জন্য যে হোমস্টে বা রিসর্টে আপনি থাকবেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া স্টেশনের বাইরে এসেও আপনারা অটো রিজার্ভ করে নিতে পারবেন। আমরা রাজা ভাতখাওয়া থেকে গিয়েছিলাম। অটো রিজার্ভ করতে খরচা পড়ে 300 থেকে 400 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। আলিপুরদুয়ার জাংশন থেকে অটো রিজার্ভ করলে ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা মতো এবং গাড়ি বুক করলে খরচা পড়বে 1500-1600 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে সব ক্ষেত্রেই। জয়ন্তীতে আমরা ছিলাম প্রকৃতি হোমস্টে নামক একটি হোমস্টেতে, যা একেবারে তার নামের মতো প্রকৃতির কাছাকাছিই অবস্থিত। হোমস্টের পেছনেই রয়েছে কোর জঙ্গল। দারুণ সুন্দর পরিবেশে এই হোমস্টে গড়ে উঠেছে এবং হোমস্টেটাও ভীষণ সুন্দর, গাছবাড়ির আকারে তৈরি করা। ডুয়ার্সের প্রায় প্রত্যেকটি পার্টই আমাদের ঘোরা হয়ে গেছে, তবে এত সুন্দর হোমস্টেতে এর আগে কখনো থাকিনি। আমরা যে রুমটাতে ছিলাম, রুমটার ভাড়া পড়েছিল থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1350 টাকা করে। এর চেয়ে ভালো কোয়ালিটিরও রুম রয়েছে এই হোমস্টেতে, তার জন্য স্ক্রিনে দেওয়া হোমস্টের মালিকের নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, বাদল দা যিনি হোমস্টের ওনার, উনি নিজেই নিজের সাফারির গাড়ি নিয়ে সাফারি করান, তাই দিনের বেলায় ওনার সাথে যোগাযোগ করাটা একটু ইম্পসিবল হয়ে যায়। বেশিরভাগ সময়ই ওনার ফোন নট রিচেবল থাকে, তাই যারা যোগাযোগ করবেন তারা সন্ধ্যাবেলায় যোগাযোগ করলে ভালো হবে। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপেও পিং করে রাখতে পারেন। 6টা মতো বাজে, সকাল 6টা মতো। আমরা লেট আবার। এখন যাচ্ছি হচ্ছে সাফারি করতে বক্সা টাইগার রিজার্ভে। আপনাদের সাথে আজকে আমরাও সাফারি করব। চলুন আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। যারা জঙ্গলে সাফারি করার সাথে পরিচিত বা সাফারি করেছেন এর আগে, তারা তো বহু রকমের গাড়ি দেখেছেন। এই যে এই ধরনের গাড়িগুলো সাফারির গাড়ি ছিল আগে, এখনও আছে এরকম ধরনের সাফারি গাড়ি। মানে অনেক জায়গায় হয় এরকম ধরনের গাড়ি দিয়ে কিন্তু সাফারি হয়। এগুলো দুটো কালারের হয়, হয় একটা সবুজ হয় আর নইলে সাদা হয়। তো এগুলোই আমরা দেখে এসেছি। এবার এইখানে এই জয়ন্তীতে এসে এই সাফারির গাড়িটা দেখলাম। দেখুন কি সুন্দর সাফারির গাড়িটা। চারিদিকে কত রকমের যে পাখি ডাকছে, দাঁড়ান আপনাদেরকে একটু শোনায়। গাড়িতে তো উঠতে পারতাম হোমস্টে থেকেই, বাট একটু হেঁটে পায়ে হেঁটে আসলাম আর সাফারির গাড়িকে বললাম একটু এগিয়ে যেতে। যেহেতু সাফারির গাড়িটা হোমস্টের দাদার, সাফারির গাড়ি আপনাদেরকে আলাদা করে বুক করতে হবে না, দাদাকে বললেই দাদা পুরো ব্যবস্থা করে দেবে। এই যে সাফারির গাড়ি, আর আমরা এক্ষুনি সাফারি স্টার্ট করব। চল উঠে পড়। আমি যতবারই সাফারি করি ততবারই সেম লেভেলের এক্সাইটমেন্ট থাকে আমার। আচ্ছা, এই সিটগুলো তো ভীষণ কমফোর্টেবল। সামনের সিটটা বাদ দিলে এই সিটের পেছনগুলোতে না যে টুকটাক জিনিসপত্র রাখার জন্য পকেটও করা রয়েছে। এখন সকাল 6:11 বাজে আর আমাদের আজকের সাফারি স্টার্ট হয়ে গেল।
গাইড দাদা যিনি আছে আমাদের জঙ্গলের হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনটা বোঝাচ্ছে। যেমন হচ্ছে জঙ্গলে আপনারা স্মোক করতে পারবেন না বা কোনো নোংরা জঙ্গলে ফেলতে পারবেন না, আর কোনো ওয়াইল্ড লাইফ দেখলে গাড়ি থেকে হুট করে নেমে যেতে পারবেন না। আমরা এখন জঙ্গলের মধ্যে এন্টার করে গেছি। প্রচণ্ড ঠান্ডা, আমি ভালো করেছি হালকা সোয়েটারটা পরে এসেছি, বেশ ভালো ঠান্ডা রয়েছে জঙ্গলের মধ্যে, আর সবুজ দারুণ লাগছে, বেশ ঘন জঙ্গলটা। আমরা আজকে সাফারি করছি বক্সার টাইগার রিজার্ভের জয়ন্তী রেঞ্জে। দারুণ লাগছে, দারুণ। সামনে হর্নবিল দেখতে পেয়েছি। আমাদের যিনি গাইড দাদা তিনি কিন্তু এই নদীর ধারে দেখতে গেছে কোনো ওয়াইল্ড লাইফ আছে কিনা। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের সাফারির গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সরু রাস্তা, এইসব জায়গায় নাকি ওয়াইল্ড লাইফ দাঁড়িয়ে থাকে, মানে হরিণ বলুন বা বাইসন বলুন, হাতি বলুন, তার জন্য আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে। যদি কিছু ওয়াইল্ড লাইফ দেখা যায়। শৈলীকে দেখুন এখানে বসে আছে, শুধু এদিক ওইদিক চোখ ঘোরাচ্ছে। আরে এই সবুজগুলো মানে জঙ্গলের ভিতরে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, বিভিন্ন ধরনের সবুজের শেড দেখতে পাওয়া যায়, মানে গাছের পাতাতে যে কত রকমের সবুজ রং হতে পারে সেটা জঙ্গলের ভেতর না আসলে বোঝা যায় না। গাইড দাদা আসছে। জঙ্গল সাফারি করলে কেন জানি না একটা আলাদা টাইপের অনুভূতি হয়, দারুণ লাগে। সবসময় মনে হয় যে কিছু না কিছু দেখতে পাবো। গাড়ির সামনেটায় দাঁড়িয়ে থাকবেন, এদিক ওইদিক তাকাবেন, কোনো না কোনো কিছু দেখতে পাবেনই। আর এই যে শৈলীকে দেখুন সারাক্ষণ বসে এদিক ওইদিক মুন্ডু ঘোরায়। আমার একদমই সিটে বসে থাকতে ইচ্ছা করে না। রাহুলকে দেখুন সব সময় দাঁড়িয়ে আছে, কোনো কারণ নেই। জঙ্গলের ভেতরে এত ঠান্ডা না, এই জন্যই সবাই বলে বাড়িতে গাছ লাগান, মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও। কলকাতায় যখন আমরা ঝলসে যাচ্ছি, এখানে জঙ্গলের ভেতরে এরকম ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। রাস্তার দুধারে জঙ্গল দেখুন বেশ ঘন। বারবারই বলবো জঙ্গল সাফারি এসে করুন, একটা আলাদা রকমেরই ফিলিংস আসবে। মানে কোনো ওয়াইল্ড লাইফ দেখতে পান বা না পান, জঙ্গল সাফারি করার কিন্তু মজাই আলাদা, একদম আলাদা রকমের লাগবে। গাছটা দেখেছেন কতটা ক্লোজে, এক্ষুনি আমার মাথায় লেগে যেত। এই জঙ্গলের ভেতরে আসলে না মানে পুরো একদম পিওর অক্সিজেনটা নিতে পারবে, আর একটা আলাদা রকমের স্মেল ছাড়ে, পুরো অন্য রকমের গন্ধ জঙ্গলের ভেতরে আসলে। একদম সামনে হরিণটা রয়েছে, দারুণ লাগছে দেখতে, এত কাছ থেকে কোনোদিনও দেখিনি, একদম সামনে, একদম মানে 3-4 হাতের গ্যাপে হবে আর কি। এই যে এবার তাকাচ্ছে, প্রথমে বুঝতে পারিনি যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তারপর সামনে এসে যে আওয়াজটা শুনেছে তখন পালিয়ে গেল। এই যে পন্ডটা দেখছেন এটাকে 13 নম্বর পন্ড বলা হয়, এটা একদম জঙ্গলের মিডিলে আছে, এখানে পশু পাখিরা জল ঠল খেতে আসে আর কি। তো আমাদের গাইড দাদা বললো একটু আগে নাকি এখানে হাতি জল খেয়ে গেছে, জলগুলো একটু ওপরের দিকে উঠে গেছে। শৈলীর আর আমার প্রথমবার এত সামনে থেকে হরিণ দেখা, মানে আপনারা এত সামনে থেকে কারা কারা হরিণ দেখেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। মানে এর আগে যতবারই সাফারিতে যাই দেখেছি বেশ অনেকটা দূর থেকে দেখেছি, ক্যামেরার লেন্সে সেটাকে জুম করে দেখেছি, কিন্তু চোখের সামনে এত কাছ থেকেই প্রথম। প্রচুর রকমের পাখি দেখতে পাচ্ছি। সামনের গাছটা দেখুন, গাছটার দেখুন ছাল নেই, গাছের ছাল নাকি হাতি খেয়ে নেয়। এত সবুজ কিছু থাকতো গাছের ছাল খায়, দেখুন দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা। দেখুন এই গাছটা দেখুন আর এই সামনের গাছটা দেখুন। যখন জঙ্গল সাফারি করবেন আমার মতো যদি গাড়িতে দাঁড়িয়ে থাকেন একটু সামনের দিকে খেয়াল রাখবেন, নাহলে ডালপালাগুলো এতটা ক্লোজে থাকে না আপনার মুখে টুকে বাড়ি লেগে যেতে পারে।
কারণ এর আগে আমি খেয়েছি অনেকবার বাড়ি। পায়রা না এগুলো? বাবা, মাঠটায় দেখুন কত পায়রা। এগুলোর নাম হচ্ছে ইউরেশিয়ান পিজেন। দেখুন পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, দেখুন সব উড়ে গেল। এই হরিণ, হরিণ। যে হরিণগুলো আমরা দেখতে পেলাম, ওই হরিণগুলো এমনভাবে ডাকে পুরো কুকুরের ডাকের মতো, বেশ ভয়ানক ডাকটা। কালকে রাতে আমাদের হোমস্টে থেকে শোনা যাচ্ছিল, এখনো শুনলাম একটা দারুণ পুরো। এই যে গাছটা দেখুন কিরকম ভাবে পড়ে আছে। এরকম ফাঁকা জায়গা হলে না, মানে গ্রাসল্যান্ড থাকলে যে কোনো ওয়াইল্ড লাইফ দেখার চান্সেস বেশি থাকে। দেখুন এরকম ফাঁকা জায়গা, ঘন জঙ্গল হলেই মুশকিল, কিছু দেখা যায় না। মানে আপনার এরকম সামনে কোনো ওয়াইল্ড লাইফ দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পাবেন না। কি এগুলো? গেজিং ফিল্ড বলা হয়, গ্লেড। ওই দূরে ওখানটা একটা পয়েন্ট করা আছে, মানে কোনো কিছু যেমন তৃণভোজী প্রাণী এখানটা বিচরণ করবে আর ধার ধরে ক্যাটফিশ শিকার করবে, সেই কারণে জঙ্গলের মাঝখানে এরকম করে লেট করে রেখেছে বিচরণ ভূমি করে। চলার পথে হঠাৎই এক জায়গায় দেখলাম বেশ অনেকগুলো সাফারির গাড়ি পরপর দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে দেখতেই দেখলাম ঝোপের ভেতর থেকে মহারাজা উকি দিচ্ছেন। হ্যাঁ, লেপার্ড। দেখুন ভালোভাবে, লেপার্ড রয়েছে। এখানে একটা শুকনো রিভার আছে, সেখানটাতে যেতে বলছে, চলুন। শুকনো নদী দেখার আশা নিয়ে নেমেছিলাম, কিন্তু দেখা হলো ইয়াব বড় একটা হাতির সাথে। ভীষণ ভয় পেয়ে গেছিলাম এত সামনে থেকে দেখে। যতই মনে হোক যে ওয়াইল্ড লাইফ দেখব, তবে সামনে থেকে এত কাছ থেকে দেখলে কিন্তু বেশ ভয় লাগে। সামনে নদী, কিন্তু কোনো জল নেই আপাতত। বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায়। কি নাম বললেন এই জায়গাটা? বালা রিভার, বালা নদী। আচ্ছা, বালা রিভার। আমরা এখন দুজনে আবার নদীর মধ্যে দিয়ে হাঁটছি, যে নদীতে জল নেই। কিন্তু সামনে একটা পেখম মেলা ময়ূর আছে, সেটা দেখার জন্যই শৈলী আর আমি সামনের দিকে যাচ্ছি। হাতি চলে যাওয়ার পর বেশ খানিকক্ষণ ওয়েট করেছিলাম, তারপর একটা ময়ূর দেখতে পেয়ে এগিয়ে গেলাম। ও মা, সামনে দেখি একটা গৌড় রয়েছে। যদিও দূর থেকে দেখে কিছুই বোঝা যাচ্ছিল না, পরে আমাদেরকে গাইড দাদা দেখালেন, আর এনারও দেখা পেয়েছিলাম ওই নদীর পাশেই। দাদা বলছে এই জায়গাটা নাকি ডেঞ্জারাস, এখান থেকে যেদিক থেকে খুশি অ্যানিমেল মুভ হতে পারে আর কি। এই জায়গায় আওয়াজটা জঙ্গলের পুরো অন্যরকম, দেখুন দারুণ লাগে। প্রত্যেক বছর প্রায় সমস্ত ন্যাশনাল ফরেস্টই 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এই সময় পশু পাখিদের ব্রিডিংয়ের টাইম, সেই জন্য ডিস্টার্ব যাতে না হয় তাই জন্যই সাফারি বন্ধ করে দেওয়া হয় সরকার থেকে। তাই যারা শুধুমাত্র সাফারি করার জন্য ডুয়ার্স যাচ্ছেন তারা এই টাইমটা অ্যাভয়েড করাই ভালো। তবে যারা প্রকৃতিকে কাছ থেকে দেখতে চান তারা এই সময় হোমস্টেগুলিতে থাকতে পারেন। আমরা যে হোমস্টেতে ছিলাম, প্রকৃতি হোমস্টে, তারা কিন্তু এই সময়ের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, তবে শুধুমাত্র আমার চ্যানেলের সদস্যদের জন্য। গাছটা দেখেছেন, পুরো আর্মির ড্রেসের মতো। আমরা তো খেয়াল করিনি, দাদারা তো সমস্ত কিছু জানে, এত দিন ধরে আসা যাওয়া করে আর কি। তো উনি আমাদের দেখালো পুরো সেম আর্মির ড্রেসের মতো। গাছে নাকি বাঘে আঁচড় মেরে এরকম দেখুন দাগ করে দিয়েছে। এগুলো তো 2 বছর আগেকার এটা। আচ্ছা, বনমুরগি, বনমুরগি, মোবাইলটা বের কর, মোবাইলটা বের কর। দেখুন বনমুরগি, বাপ রে, ওই যে উপরে দেখুন বনমুরগিটা কোথায় আছে, ওই দেখুন, ওই দেখুন, এই যে বনমুরগি দেখুন উপরে উড়ে গিয়ে বসলো। এই দেখুন সামনে আর একটা হরিণ, এবারে দৌড় মারবে। কি সুন্দর দেখতে, পুরো জঙ্গল জুড়ে না কত টগর গাছ, আর গাছ ভর্তি ভর্তি ফুল। সমস্ত বন্যপ্রাণেই আমি এটা খেয়াল করেছি যে ছেলেরা বেশি সুন্দর হয় মেয়েদের থেকে।
ঢেকি শাক বলছে এগুলো। আমাদের ওখানে ঢেকি শাক এরকম দেখতে হয় নাকি জানি না, মাকে জিজ্ঞাসা করতে হবে ফোন করে। এখানে কত দেখুন, এই যে দাদা তুলছে, দাদা দেখাও একটু, এই যে কত ঢেকি শাক দেখুন, মানে আমাদের ওখানে মানুষজন কিনে কিনে খায়, এখানে দেখুন কত হয়ে আছে। বাদলদা এগুলো কি খাওয়া যাবে নাকি? ও এগুলো খাওয়া যাবে? সাফারি তো আজকের মতো শেষ। জঙ্গল আমাদের কোনো সময়ই নিরাশ করে না। এই যে দাদা চলে যাচ্ছে, টাটা। এখন আমরা হোমস্টেতে ফিরে যাব। জঙ্গলের সাথে আমাদের একটা আত্মিক কানেকশন আছে মনে হয়, জঙ্গল আমাদের কোনো সময়ই নিরাশ করে না। তো বেশ ভালো লাগলো এই সাফারিটা করেও, বেশ অন্যরকম। তবে জঙ্গলে আমাদের ভিডিও করি বলে হয়তো মাঝে মাঝে কথা বলতে হয়, কিন্তু যত কম কথা বলা যায় ততই ভালো। সাফারি শেষ, হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্ট করব, খিদে পেয়েছে, চলুন। আর এই যে শেষ মুহূর্তেও আমাদের সাথে দেখা করতে এসছে। সাফারি থেকে ফিরেই এরকম সুন্দর চা আর বিস্কিট। তো আমাদের দুজনের এই সাফারিটা করতে টোটাল খরচা পড়লো 2530 টাকা। এবার এই টাকাটা কেন নিল, কত টাকা কিসের জন্য নিল সেটা বলি। 1400 টাকা হচ্ছে গাড়ির চার্জ, আর 350 টাকা হচ্ছে গাইডের চার্জ, যে গাইড দাদা আমাদের সাথে গেছিলো তার জন্য। 480 টাকা নিয়েছে হচ্ছে আমাদের রোড চার্জ, আর পার হেড 150 টাকা করে নেয়, সেটা হচ্ছে এন্ট্রি ফি। এই 480 টাকা এবং 150 টাকা করে, মানে 480 এবং 150 300 টাকা, এই 780 টাকা কিন্তু আমরা কালকেও দিয়ে এসেছিলাম, আবার আজকেও দিল। কালকে যে টিকিটটা আমরা এন্ট্রি করার সময় কেটেছিলাম, এটা সবাইকেই কাটতে হবে যারা আসবেন জয়ন্তীতে, তাদের বক্সার টাইগার রিজার্ভে এন্ট্রি করার জন্য এই টিকিটটা কাটা মাস্ট। আর আজকে আমরা যদি শুধু হোমস্টেতে থাকতাম তাহলে কিন্তু আমাদের এই চার্জটা লাগতো না। যেহেতু আমরা আজকে জঙ্গলে গেলাম সাফারি করতে, আবার যাব একটু পরে ব্রেকফাস্ট করে ছোট মহাকালের ওদিকটা, তো তখনের জন্যও কিন্তু এই একই চার্জ লাগবে। মানে দিনে একবারই আপনাদেরকে এটা কাটতে হবে জঙ্গলে গেলে। যদি জঙ্গলে না যান তাহলে কিন্তু এই চার্জটা দিতে হবে না, যেদিন এন্ট্রি করবেন শুধু সেদিনই দিতে হবে। হ্যাঁ, একদিনে এই 480 টাকা আর 150 টাকা দিলে, মানে পার হেড 150 টাকা করে দিলে আপনারা যতবার খুশি সাফারি করতে পারেন, যেদিকে খুশি করতে পারেন। সাফারির কিন্তু যে আলাদা করে চার্জেসটা, মানে 1750 টাকা জঙ্গল সাফারি যেটা আমরা করলাম, ওটা কিন্তু দিতে হবে, মানে 780 টাকাটা আপনাদের আর দিতে হবে না। আমরা এবারে জয়ন্তীতে যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের নাম হচ্ছে প্রকৃতি হোমস্টে। হোমস্টের যে ওনার রয়েছে উনি হলো বাদলদা, ভীষণ ভালো মানুষ। আমরা কিন্তু সাফারির কোনো প্ল্যান ছাড়াই এখানে এসেছিলাম। উনি বললেন যে আপনি আসুন, আমি সব ব্যবস্থা করে দেবো। তো ওনার সাথে কথা বলে আমরা 2টো সাফারি টোটাল করব ঠিক করেছি। এই যে জঙ্গল সাফারিটা করলাম, কোর জঙ্গল সাফারি, এইটাও উনিই সমস্ত প্ল্যান করেছেন, এবং এর পরে যে সাফারিটা যাব সেটাও উনিই সমস্ত ব্যবস্থা করে দেবেন। তো আপনারা যারা আসবেন তারা যে কোনো দরকারে সাফারির বাদলদার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর হোমস্টেতে থাকার জন্য হলে তো অবশ্যই যোগাযোগ করবেন, কারণ ভীষণ সুন্দর ওনাদের হোমস্টেটা। তো আমাদের সাফারির ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।